যে এই অভিযোগ আমল নেওয়ার প্রশ্নে আগামী 26শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 26শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেবেন। আপনার প্রতিক্রিয়াটা আমরা শুনতে চাই। আপনারা তো প্রশ্ন করবেন, আমি একটা প্রশ্ন জবাব পাচ্ছি না। সেটা হচ্ছে ৭১-এর পরে ৩০ বছর পর্যন্ত কোনদিন আমাদেরকে যুদ্ধাপরাধী বলে নেই। যুদ্ধাপরাধী তো ছিল, শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন সেনা কর্মকর্তাকে তিনি যুদ্ধাপরাধী সাব্যস্ত করেছেন, তালিকাভুক্ত করেছেন। ওই তালিকায় কোনো সিভিলিয়ানের নাম ছিল না, এবং তাদেরকে বিচার করার জন্য একটা আইনও করেছিলেন। সে আইনটা দিয়ে এখন আমাদের বিচার করার চেষ্টা চলছে। তালিকা করলেন, বিচার করার জন্য আইন করলেন, কিন্তু সিমলায় গিয়ে ভুট্টোর সঙ্গে বৈঠক করে ওদেরকে মাফ করে বিদায় করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে যাদেরকে তিনি তাদের সহযোগী মনে করেছেন তাদেরকে নাম দিয়েছেন কোলাবোরেটর, সহযোগী। তাদের জন্য আইন করলেন, সে আইনে লাখখানেক লোককে গ্রেফতার করলেন, কিছু লোককে বিচার করলেন। তারপর দেখে যে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, তখন জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করে দিলেন। তো উনি তো এটা মীমাংসা করে দিয়ে গেলেন, যুদ্ধাপরাধী ইস্যুটার মীমাংসা করে দিয়ে গেলেন। এখন ৩০ বছর পর, এখন ৪০ বছর হয়ে গেল, ৪০ বছর পর এই ইস্যুটাকে আবার খাড়া করা হলো কেন? দুই 1993-94 কেয়ারটেকার সরকারের এর আগে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করলাম। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী একসাথে আন্দোলন করলো, আমাদের সঙ্গে বৈঠকে করলো, লিয়াজো কমিটির বৈঠক হইল। তখন আমরা যুদ্ধাপরাধী ছিলাম না। এরপরে বিএনপি যখন ৯১ সালে ক্ষমতায় আসলো, কেয়ারটেকার সিস্টেমে নির্বাচন হওয়ার কারণেই বিএনপি ক্ষমতায় আসলো। এরশাদের সময় যদি এরশাদের আন্ডার ইলেকশন হতো তো এরশাদই ক্ষমতায় আসতো। তো এই সিস্টেমটাকে, কেয়ারটেকার সিস্টেমটাকে শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানালাম। বিএনপি গভর্নমেন্ট এটা করতে রাজি হলো না। বিএনপি গভর্নমেন্ট কিন্তু আমাদের সমর্থনেই গভর্নমেন্ট ফর্ম করতে পেরেছে। তাদের মেজরিটি ছিল না, পুরো অ্যাবসলিউট মেজরিটি ছিল না, কিন্তু তারা কিছুতেই কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত করতে রাজি হলো না। তখন মাগুরা জেলার মোহাম্মদপুরের আওয়ামী লীগের একটা আসন উপনির্বাচনে বিএনপি এটা দখল করল, আওয়ামী লীগকে পাশ করতে দিল না। তখন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে এসএনডি বয়কট করলো, আর কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন শুরু করলো। আর এই ইস্যুটা তো আমাদের, আমরা কেয়ারটেকার সিস্টেম সাজেস্ট করেছি। আমরা তো এই ইস্যু নিয়ে চুপ করে থাকতে পারি না। আমরা আওয়ামী লীগের সঙ্গে মিলে এই আন্দোলনে শরীক হলাম। ইস্যুটা আমাদের, সেই জন্য আমাদের চুপ করে থাকাটা স্বাভাবিক ছিল না। তখনও আমাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়নি। এই প্রশ্নের জবাব আমি তালাশ করে এক জায়গায় পেয়েছি।
আপনারা একথা তাদের জিজ্ঞেস করেছেন কিনা জানি না, আপনাদের জিজ্ঞেস করা উচিত তাদেরকে যে তারা কেন 2001 সালের নির্বাচনের আগে কখনো যুদ্ধাপরাধী বলা হয় না যাদেরকে, তাদেরকে এরা যুদ্ধাপরাধী বলা শুরু করলেন কেন? সেক্টর কমান্ডাররা এর আগে কোনোদিন এই অভিযোগ করে নাই। তা আমি তালাশ করে পেলাম এই প্রশ্নের জবাব যে 2001 সালে যে নির্বাচন হলো, তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনে বিএনপি আর জামাত একজোট হয়ে নির্বাচন করেছে। বিএনপি, জামাত, জাতীয় পার্টি আর ইসলামী ঐক্য জোট। সেই ইলেকশনে জামাত ইসলামী ঐক্য জোট মিলে 50টা আসনও প্রতিযোগিতা করে নেই, 50-এর কমই। 300 আসনের মধ্যে 250 আসনে এই দুই ইসলামী পার্টির পক্ষ থেকে কোনো ইলেকশন করা হয়নি। সেখানে আওয়ামী লীগের বিএনপি। তো ওইসব আসনে যে ইসলামী ভোটগুলো ছিল, আমাদের সমর্থক ছিল যারা, তাদের ভোটগুলি সব বিএনপি পেয়েছে। টোটালি দেখা গেল যে ভোট আওয়ামী লীগ বিএনপি সমান সমান, 40%। বিএনপি সামান্য কিছু বেশি ভোট পেয়েছে 40%, কিন্তু 1% বেশিও পায়নি। অথচ আসন সংখ্যার দিক দিয়ে বিএনপি পেল, আওয়ামী লীগ পেল 58 আর বিএনপি পেল 197। এত বড় পার্থক্যটা কেন হলো সমান সমান ভোট পাওয়া সত্ত্বেও? এই পার্থক্যটা হয়েছে ইসলামী ভোটগুলি একতরফা বিএনপি পেয়েছে। এরপরে আরো ঘটনা হয়েছে যে বিএনপি আর জামাত একত্র হলেই আওয়ামী লীগ ফেল করে। যেমন চট্টগ্রাম মেয়র ইলেকশন হলো, জামাতের ক্যান্ডিডেট ছিল, বেগম জিয়া রিকোয়েস্ট করার কারণে জামাত ইসলামী উইথড্র করলো, আর 1,10,000 ভোট বেশি পেয়ে বিএনপির ক্যান্ডিডেট পাস করলো। আপনারা সাংবাদিক, আপনারা জানেন সাংবাদিক ময়দানেও বিএনপি জামাত এক হলে তারা মেজরিটি হয়ে যায়। সাংবাদিক সমিতিও তো এই যে বিভক্ত হয়ে গেছে এই কারণে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন, গত 2টা ইলেকশনই জামাত বিএনপি এক হয়ে গেল আর আওয়ামী লীগ ফেল করলো। এরকম ভাবে বার অ্যাসোসিয়েশন গুলোতে, তারপরে ইউনিভার্সিটি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ হিসাব করে দেখলো যে বিএনপি আর জামাত এক হইলেই তারা পাশ করতে পারে না। সেই জন্য জামাতকে রাজনীতি থেকে উৎখাত করতে হবে, যাতে জামাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এটি একমাত্র কারণ যে জামাত ইসলামীকে নেতৃত্বহীন করতে হবে, রাজনীতি ময়দানে তারা তাদের ভূমিকা পালন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই কারণে এই যুদ্ধবিরোধী গালিটা এই 2001 সালের নির্বাচনের পর থেকে চালু হয়েছে। এবং পাকিস্তানি আসল যুদ্ধবিরোধী যারা, তাদেরকে বিচারের জন্য যে আইন করা হয়েছিল সেই আইনটা প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে বিচার করতে শুরু করেছে। আমরা তো জানি যে 1992 সালে গণ আদালত হয়েছিল, 1994 সালে গণতদন্ত কমিশন হয়েছিল, সেই সময়টা তো আসছে। এটা একটা সেকশন করেছিল, কিন্তু যুদ্ধবিরোধী শব্দ ব্যবহার করে নাই। এবং আপনার বিরুদ্ধে 1992 সালে 26শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জানি যে ঘাতক নির্মূল কমিটি জামাত ইসলামীকে ঘাতক গালি দিয়েছে, কিন্তু যুদ্ধবিরোধী ইস্যু সামনে আনে নেই। রাজাকার আলবদর বলছে, বাট যুদ্ধ অপরাধী বলে না এর আগে কখনো। দিয়েছে, স্বাধীনতা বিরোধী বলেছে। এখন স্যার বিচারটা হচ্ছে মানবতার বিরোধী অপরাধের মানবতার বিরুদ্ধে যে কাজগুলি হয়েছে সেইগুলির ব্যাপারে। হ্যাঁ, ওইটি মানবতার বিরোধী কাজটাকে তো তারা যুদ্ধবিরোধ বলে।
জন্য করা হয়েছিল। এখন স্যার কালকে অভিযোগ আপনার বিরুদ্ধে 52টি অভিযোগ এনেছে এবং শতাধিক আপনার বিরুদ্ধে ঘটনার কথা বলেছে, যে হ্যাঁ, তো অপরাধের কথা বলেছে শতাধিক। তো এগুলি এই বিষয়গুলির ব্যাপারে আপনার আমার বক্তব্য হলো যে একটা অভিযোগ নয়, সবগুলি অপবাদ, মানে এলিগেশন। তো তারা এলিগেশন দিয়েছে, আমি কোর্টেও বলবো, আমাকে তো কোর্টে হাজির হইতে হবে। আমি বলবো যে একটাও প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটাও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। তাই শুধু শুধু অভিযোগ, একটা অভিযোগের নামে অপবাদ দেওয়া যেতে পারে, প্রমাণ না করতে পারলে এটার কি হবে? আমি নিশ্চিত প্রমাণ করতে পারবো না একটা। তারা বলেছেন যে 25শে মার্চ 1971 সালে যে সার্চ লাইট একটা অপারেশন হয়েছিল, অপারেশন সার্চ লাইট, এর ঠিক 4 দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন গিয়ে টিকা খানের সাথে বৈঠক করেছেন। 4 এপ্রিল গিয়ে, আমার নেতৃত্বে না, নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, নিজাম ইসলাম পার্টি, মুসলিম লীগ, আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে 25শে মার্চে যে আচরণ করা হয়েছে, পাবলিককে মারা হয়েছে, এটা করলে তো জনগণের সমর্থন আপনারা পাবেন না, এটা কেন করলেন? তিনি বললেন যে যে বিদ্রোহ হয়েছে, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না। মানে নয়া বাজার পুরাটাই পুরাই দিয়েছে, ওই যে কাঠের দোকান খুলেছিল, এখন কি কাঠের দোকান আছে কিনা আমি জানি না, সেগুলি সব পুরাই দিয়েছে। তারপরে সেল নিক্ষেপ করেছে, আমার বাড়িতেও সেল এসে পড়ছে। তো উনি বললেন না, আর হবে না, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে বাধ্য হয়েছি। তো আমরা বললাম যে দেখেন, সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি তারা করে, দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে। তো বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে? রাজনীতি দলের কাছেই তো আসবে। তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে, এখন আমাদের কাছে তারা আসে, আমরা তাদেরকে কি করব? আমরা এটুকু সুযোগ চাই যে আমাদেরকে এই সুযোগ দেন, আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তাহলে যেন সেই কমপ্লেন আপনাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয়। ব্রিগেডিয়ার রাও ফরমান আলী খান, উনি বসতেন গভর্নর হাউসে, যদিও ঠিক এখন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ইনি বসতেন ক্যান্টনমেন্টে। আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে। তখন সঙ্গে সঙ্গে তিনি ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন, যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে। এবং এইটার জন্যই শান্তি কমিটি করা হয়েছিল, শান্তি কমিটির কাজ এইটাই ছিল। এবং আমি তো অনেক লোককে সেভ করেছি, তাদেরকে এবার থেকে উদ্ধার করেছি। একজন এখনো বেঁচে আছেন, সাইফুদ্দিন মারা গেছে। কবে? ও, আমি দুপুরে খাচ্ছি, তার ওয়াইফ এসে বারান্দায় কান্নাকাটা করছি। কি ব্যাপার? বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে। তো ধরে নিয়ে গেছে, তা আমি পার্টিকুলার্স নিলাম। তো রাও ফরমান আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাসেম বসে, কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন। আমি ওনাকে ফোন করলাম। এরপরে দুদিন পরে ওই লোকের নাম সূর্য মিয়া, ডাক নাম ছিল সূর্য মিয়া, উনি আমার বাড়ি এসে পৌঁছলেন। আপনি কেমন করে আসলেন, কোথেকে আসলেন? বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাঠি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে। এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে, তো যা, এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল। আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর যখন নাকি সেন্স ফিরেছে, তারপরে একটা রিক্সা দেখে আমি ডাকলাম, এই রিক্সাতে জন্য আপনার বাড়িতে আসছি। এইভাবে মানুষের যেটুকু সম্ভব খেদমত করেছি।
যারা অন্যান্য পার্টির লোক ছিল, মুসলিম লীগ ছিল, ডেমোক্রেটিক পার্টি ছিল, নিজাম ইসলাম পার্টি ছিল, আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে, খেদমত করেছে, কিন্তু টাকা পয়সা কামাই করেছে। তো এই কাম তো আর আমি করতে পারিনি। তো এইভাবে আমরা তো আর কিছুই করতে পারিনি। আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কি? সহযোগিতার কোনো, আর্মির কাজ হচ্ছে আর্ম দিয়ে কাজ করা, আমরা কি সহযোগিতা করব? তারপরে তাদের বিরোধিতা করা, বিরুদ্ধে কোনো কথা বললো পত্রিকায় তো আসে না। এই 25শে মার্চের 2 দিন পরে বোধ হয় কেরানীগঞ্জ এরকম হত্যা করা হলো, আরো কয়েকদিন পরে, মানে টিকাখানার সঙ্গে আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে। আমি টেলিফোন করে টিকাখানকে বললাম, আপনি বলছেন যে আর এরকম হবে না, এই যে এই কেরানীগঞ্জে হলো, বলে যে আমাদের কাছে কমপ্লেইন এসেছে যে ঢাকার থেকে পালাইয়া এরা যারা আমাদের এই বিদ্রোহী তারা কেরানীগঞ্জ নিয়ে আশ্রয় নিয়েছে, সেই জন্য আমরা এটা করেছি। আবার তো করলেন, কিন্তু মরল তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালাই গেছে, চলে গেছে ইন্ডিয়া, এই সাধারণ লোক মরল। এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে। এই পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল 14ই আগস্ট। 14ই আগস্টে কার্জন হলে নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, সভাপতিত্বে এই জনসভা হলো। সেই জনসভায় আমার আগে 2-1টা বক্তৃতা হয়েছে। আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে, এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে। তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে, অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে। পাকিস্তান টিকবার কোনো আমি সম্ভাবনা দেখি না। আমার বক্তৃতার পরে যারা বক্তৃতা করছে তাদের এই লাইনেই বক্তৃতা করতে হয়েছে, কিন্তু এইসব তো কোনোটাই পত্রিকা আসে নেই। তখন তো পত্রিকা সেন্সার্ড হতো। তখন তো আপনাদের পত্রিকা ছিল তো সংগ্রাম, পত্রিকা তো সেন্সার্ড হতো, পত্রিকা তো ক্ষমতা ছিল না যে স্বাধীনভাবে ছাপায়। সেন্সার করে যা দিত তাই ছাপতে পারত। বাইতুল মোকাররমে মিটিং করে আমি তাদের এই সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছি, কোনোটাই পত্রিকা আসেনি। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ওই সময় পত্রিকা যা ছাপা হয়েছে আপনাদের নামে সেগুলি সব ভুল ছিল, বা চাপে পাকিস্তানিদের চাপে পড়ে পত্রিকা ভুল সংবাদ প্রকাশ করতে বাধ্য হয়েছিল? ভুল সংবাদ প্রকাশ করতে বাধ্য হয়েছে কিনা আমি বলতে পারি না। আমি বলতে পারি আমার বক্তব্য আসতে দেয়নি পত্রিকায়, তাদের বিরুদ্ধে যেগুলি যায় সেগুলি কোনো কথা আসতে দেয়নি। মানে এটাকে একদম সংগ্রাম সহ সব পত্রিকায়, সব পত্রিকায়। গেল যে নির্বাচন, সেই নির্বাচনের পর থেকেই তারা যখন জানতে পেরেছে যে ইসলামিক বিশেষ করে জামাত যদি বিএনপির সাথে এক হয় সেক্ষেত্রে তারা ক্ষমতা আসতে পারবে না, সেহেতু তারা এই যুদ্ধাপরাধের যে বিষয়টা তার সামনে এনেছে। এই সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন এখন যে বর্তমান চলমান যে প্রক্রিয়াটা? মানে এই প্রক্রিয়া হলো আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র। আওয়ামী লীগ যাতে ক্ষমতা যেতে পারে সেই জন্য এটা একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের বিকল্প দল যদি বিজয়ী হইতে না পারে তার জন্য এটা ষড়যন্ত্র। যে উদ্দেশ্যে তারা কেয়ারটেকার সিস্টেম উঠেই দিল, সেই উদ্দেশ্যে এইগুলি সব করছে। মুক্তিযুদ্ধের 9 মাসে আপনার ভূমিকাটা কি ছিল, এটা যদি একটু আমাদের ক্লিয়ার করুন। জনগণের যুদ্ধ সেবা করা সম্ভব হয়েছে, করেছি। বিশ্রাম নিতে পারে নেই, লোক এসে বাড়ি ভর্তি। মানে একটু হার্টে প্রবলেম দেখা দিল, ডাক্তার বললো যে আপনার বয়স 40 পার হয়ে গেছে, এই সময় আপনি দুপুরে খাওয়ার পরে অন্তত 1 ঘন্টা শুয়ে থাকবেন, যদি ঘুমাবে সময় নাও পান
শুয়ে থাকবেন। তো সেই বলার সময় পাচ্ছে না। স্যার, কালকে অভিযোগে তারা এটা বলেছেন যে শান্তি কমিটি গঠনের পর আপনারা রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী এগুলি গঠন করে না, এগুলি শান্তি বাহিনী গঠন করে নাই, এগুলি গঠন করেছে সরকার। এখন যেমন পুলিশের সহকারী আছেন আনসার, এই আনসার হিসেবে পুলিশের সহকারী হিসেবে তারা এই বাহিনীগুলি গঠন করেছে। এখন ইউএনও যাদেরকে বলে, তখন তাদের নাম ছিল সার্কেল অফিসার। এই সার্কেল অফিসারদের মাধ্যমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ভোট ঢুল পিটে লোক রিক্রুট করেছে। সব রকম লোক গিয়েছে, কিছু পয়সা পাবে, বেকার লোক, বেকার যুবকরা সবাই গিয়েছে। এবং এত পুলিশ পাবে কোথায়? প্রতি পুল, প্রতিটা পুলে পাহারা। কারণ মুক্তিযোদ্ধারা এসে পুল উড়াই দিলে পরে গ্রামটা জ্বালিয়ে দিয়ে যায় আর্মি। সেই জন্য তারা পুল পাহারা দেবার জন্য রাজাকার ব্যবহার করেছে, এই রেডিও টেলিভিশন পাহারা দেবার জন্য। এত পুলিশ পাবে কোথায়? এই জন্য পুলিশের সহকারী হিসাবে এই ফোর্সটা তারা গঠন করেছিল। বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী, এরকম একটা ফোর্স হিসেবে তারা এটা করেছে। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের 40 বছর পার হবে এবং মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সারা বাংলাদেশে, সোমবার যে অভিযোগ দাখিল করা হয়েছে আপনার বিরুদ্ধে, সবকিছুর জন্যই আপনাকে দায়ী করা হয়েছে। জামায়াত ইসলামের আমির হিসেবে আপনি এটার জন্য দায়ী। আমি সরকারে ছিলাম আর কি, সরকার আমি পরিচালনা করছিলাম। পাকিস্তান আর্মি কি করলো তাহলে? পাকিস্তান আমার হুকুমে কাজ করতো। তারা বলেছেন যে আপনার সহযোগিতা, আপনার পরামর্শ অনুযায়ী তারা কাজ করেছে। এই কথা প্রমাণ করব, এটা তাদের দায়িত্ব প্রমাণ করার। আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল? না, আমি তো এমন কোনো কাজ করি না যেটা নাকি করা উচিত ছিল না বলে আমি মনে করি। স্যার, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে 71-এর আপনি আপনার ভূমিকা নিয়ে অনেক কথা বলে, অনেক বিষয় বলে, হয়তো আমরা বর্তমান যে প্রজন্ম অনেক কিছুই জানি না। আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন? এই তো বলছি, আমাদের আর কিছুই করার ক্ষমতা ছিল না। জনগণ আমাদের কাছে কমপ্লেন করেছে আর্মির ব্যাপারে, এবং আমরা যেটুকু পেরেছি সাধ্য মতো তাদের সহায়তা করেছি, যতটুকু হেল্প করতে পেরেছি। জনগণের সহযোগিতা করছে, বাট আর্মি না। তারা কিন্তু এটাও বলেছে যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা সহ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়কাল পর্যন্ত ওই সময় যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে সবগুলির পিছনে আপনার প্রত্যক্ষ একটা সহযোগিতা ছিল। আশ্চর্য কথা। তো এগুলি এতদিনে বলা হচ্ছে কেন? এগুলি তো তারা যখন ক্ষমতায় আসলো তখন বলতে পারতো। এত বছর পরে মনে হইলো কেন? এই প্রশ্নের জবাব কি? এত বছর পরে এই কথা তারা মনে আসলো কেন তাদের? তদন্ত কর্মকর্তা দীর্ঘদিন তদন্ত শেষে এই প্রতিবেদন দাখিল করলো, অভিযোগপত্র। না, তদন্ত সংস্থা তো তাদের লোক দিয়ে করছে, এবং তাদের লোক দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে এবং অনুমান করে সবকিছুর জন্য কাউকে দায়ী করছে। এগুলি কোর্টে একটা প্রমাণ করতে পারবে না। আরেকটা প্রশ্ন, গতকালের অভিযোগেই বলছে যে আপনি মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, রাওয়ালপিন্ডি, করাচি, এইসব জায়গাতেও আপনি সংবাদ সম্মেলন এবং দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী, ভারতের চর, অনুপ্রবেশকারী বলেছেন। এটা সোমবার দাখিল করা অভিযোগে বলা হয়েছে। প্রমাণ করুক। আমি তো চ্যালেঞ্জ করবো যে প্রমাণ করুক। এও বলেছে যে আপনি ওই সময়কার রাজাকার, আল বদর, আল শামস বাহিনী, তাদের যে প্রশিক্ষণ শিবির, ওইখানে আপনি গিয়ে প্রশিক্ষণ, মোহাম্মদপুর, এটা সেপ্টেম্বরের ঘটনা, ওখানে গিয়ে আপনি দেখেছেন। তারপরে আমি শুধু এক জায়গায় গিয়েছিলাম তাদের বলার জন্য যে দুজনে কি নির্দোষ লোকের বিরুদ্ধে তোমরা কিছু করো তাহলে আল্লাহর সাহায্য পাবা না। আমি যখন পাকিস্তান আর্মি যাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বলেছি যে সাধারণ জনগণকে, নিরপরাধ জনগণকে নিপীড়ন, জুলুম যেন করা না হয়, ঠিক তেমনি তাদেরকে এই একই কথা বলেছি। একদিন গেছে একবার,
আর কোথাও এখন আরেকটা যেটা বলা হয় যে মুক্তিযুদ্ধের পরে আপনি লন্ডন গিয়েছিলেন, সেখানে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করলেন এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমি চ্যালেঞ্জ করছি, এগুলি সব মিথ্যা কথা, অপবাদ। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আপনি নাকি বলেছেন যে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য। ব্যারিস্টার আব্বাস ছিলেন একজন পাবনার, আরো কিছু এই দেশেই ব্যারিস্টার, সেখানে তারা পূর্ব পাকিস্তান সরকার কায়েম করেছিল এবং আমাকে মন্ত্রী বানাবার জন্য তারা দাওয়াত দিচ্ছে, আমি ওদেরকে জবাবও দেয়নি। কোন সময়টা? হ্যাঁ, কোন সময়টা? এটা এটা 74 হবে, 74 সালে, 74 কি 75 সালে, বঙ্গবন্ধু সরকার 74 কি 75 সালে ওই বাংলাদেশি যারা লন্ডনে আছে, ইংল্যান্ডে আছে, তাদের একটা গ্রুপ, তারা ব্যারিস্টার, অ্যাডভোকেট, একজনের নাম মনে আছে, যিনি চিফ ছিলেন এটার, বাড়ি পাবনা, ব্যারিস্টার আব্বাস, আমাকে চিঠি দিল, আমি কোনো জবাবও দেইনি। যে কি পাগলামি, এক ছিল সেটা এক রাখা গেল না, এখন পূর্ব পাকিস্তান আলাদা একটা সরকার তারা গঠন করবে, এই পাগলামিতে আমি নেই। তাহলে বিজয় হয়ে যাওয়ার পর আপনি দেশে ছিলেন না কেন? আমি 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হল, 20শে নভেম্বর রমজানের পরের দিন, রমজান শেষ হলো, রমজানের পরের দিন, ঈদের পরের দিন জামাতে ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিং এ যোগদান করার জন্য আমি লাহোর গেলাম। জামাতের হেডকোয়ার্টার তো লাহোর, তখনও ছিল লাহোর, এখনো লাহোর। এটার পরে আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করতে গেলাম একথা বলার জন্য যে আপনি দেশের প্রেসিডেন্ট, পূর্ব পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন না কেন? আপনি টিক্কা খানকে দিয়ে রাখছেন। এর জন্য কয়েকদিন সময় লাগলো সেখানে। এইভাবে আমি 3রা ডিসেম্বর আমি রওনা দিলাম করাচি থেকে পিআই এর প্লেনে। এটি পিআই এর শেষ প্লেন ছিল। ঢাকা থেকে পিআই এর লাস্ট প্লেন সেদিন ছিল, লাস্ট প্লেন এই জন্য যে 3rd ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পাকিস্তান ঢাকা এয়ারপোর্টে বোমা ফেলা হয়েছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। সেজন্য আমার প্লেন এসে নামতে পারেনি, আশ্রয় নিয়েছে গিয়ে জেদ্দায়। পয়লা তো তখন ইন্ডিয়ার সঙ্গে যে সম্পর্ক ছিল, ইন্ডিয়ার উপর দিয়ে আসতে দিত না, পাকিস্তানের প্লেন আসতো শ্রীলঙ্কা হয়ে। তো প্লেনের থেকে দেখলাম যে শ্রীলঙ্কার সুপারির বাগান, নারিকেল বাগান পার হয়ে আসলাম। করাচি থেকে ওখানে 3 ঘন্টা লাগতো, সেখান থেকে এখানে আসতে আরো 3 ঘন্টা লাগতো, 6 ঘন্টা ফ্লাইট ছিল। তারপরে দেখি যে প্লেন নামলো এই কলম্বো। কেন নামলো কিছু বলে না। তারপরে দেখি যে আরেকটা প্লেন দেখা যায় পিআই এর, এটা ঢাকা থেকে যেতে যাচ্ছিল, এই দুইটাই সেখানে নামলো। 3 ঘন্টা পর প্লেন আবার উঠলো। তখন ক্যাপ্টেন ঘোষণা করলো যে করাচি এবং ঢাকা এয়ারপোর্টে কোথাও যাওয়া সম্ভব না, যুদ্ধ বেঁধে গেছে। আমাদের 2টা প্লেনকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে হয় আমরা তেহরান অথবা জেদ্দায় গিয়ে যেন আশ্রয় নেই। যখন নামলাম প্লেন থেকে, এমন আবেগ যে উমরা করতে পারবো, কাবাগর দেখতে পারবো, এখানে আসার কত স্বপ্ন, কখনো পারি নাই। তো ক্যাপ্টেন যে ভোপালের লোক, 6 ফুটের উপর লম্বা, আমাকে বললো যে আপনাকে আমি চিনি,
আমি তবলিগি জামাতের সম্পর্ক, আমি কাকরাইল মসজিদে গেছি। তো তেহরান যেতে পারতাম, তেহরান বা জেদ্দা যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। ওই প্লেনটা তেহরান চলে গেছে। আমি বললাম যে জেদ্দা যাওয়ার সুযোগ পেলে, উমরা করার সুযোগ হলে তেহরান যাবো কেন? তো ওই প্লেনে লন্ডন গেছে। এইভাবে আমার প্লেন জেদ্দায় চলে গেল। এরপরে 10ই ডিসেম্বর ইন্ডিয়া পাকিস্তান সিজ ফায়ার করলো, যুদ্ধ বন্ধ, একদিন যুদ্ধ বন্ধ থাকবে ঘোষণা করলো, যাতে বিদেশিরা চলে যেতে পারে। সেই দিন, সেই 10 তারিখে আমার প্লেন জিদ্দা থেকে করাচি আসলো। এইভাবে আমি পাকিস্তানে আসলাম। তো আমি বলতেছিলাম যে 3রা ডিসেম্বর আমার প্লেন নামতে পারলো না। তারপর জিদ্দায় চলে গেলাম। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। 73 সালে শেখ মুজিব সরকার 3 কিস্তিতে 86 জন রাজনৈতিক নেতার নাগরিকত্ব বাতিল করল। পয়লা কিস্তিতে ছিল 39 জন। সেই তালিকায় হামিদুল হক চৌধুরী, নুরুল আমিন, মাহমুদ আলী, আমার নাম ওই তালিকায় ছিল। নাগরিকত্ব বাতিল করার কারণে তো আমরা বাংলাদেশের আসার অধিকার সুযোগ পাচ্ছি না। এরপরে 76 সালের জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করলো যে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, তাদের মধ্যে যারা নাগরিকত্ব ফেরত চান সরাসরি স্বরাষ্ট্র সচিবকে লেখেন। আমি লেখলাম, কোনো জবাব নাই। এরপরে আমার মা দরখাস্ত করলো যে আমরা তো বেশি ভিসায় দিতে পারবো না, আমি তো যাই পারেন দেন। 1 মাসের ভিসা দিল, ওই ভিসায় আমি আসলাম। আসার পর আমি পাকিস্তানের পাসপোর্ট ফেলে দিলাম যে আমি এ দেশে আসছি, আমার জন্মভূমি, আমার বাড়িতে আছি, আমার নামে বাড়ি, মিউনিসিপ্যাল ট্যাক্স আমি দিই, আমাকে জোর করে তাড়াইতে পারবে না এখান থেকে। আমাকে এখান থেকে তাড়াবার জন্য চেষ্টা করেছে। পাকিস্তান হাই কমিশনকে রিকোয়েস্ট করেছে তাকে আপনারা নেন, উনি যেতে না চাইলে আমরা নেবো কেন? ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যারা এখন বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই দুইটা শক্তির মধ্যে আসলে তখন পার্থক্যটা কি ছিল? কারা কোন ভূমিকায় ছিল? রাজাকারদের সঙ্গে দ্বন্দ্ব হতো, কারণ তারা পাহারা দিত, তাদেরকে মারতে আসতো। আমরা তো সেখানে কোনো ভূমিকা পালন করার মতো অবস্থায় ছিলাম না। ওই যে কোনো কমপ্লেন আসলে এই কমপ্লেন নিয়ে তাদের কাছে ধর্ণা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারতাম না। মানে আপনি তো বললেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলি সোমবার দেওয়া হলো, সেটার প্রেক্ষিতে মানে আপনি কি আপনার মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য আপনি কি অনুতপ্ত কিনা, বা জাতির কাছে ক্ষমা চাওয়ার কোনো বিষয় আছে কিনা? দেখেন, আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে 25 বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে, তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন,
তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে, তারা আসছে তাদের স্বার্থে। সে স্বার্থটা কি? 1 নম্বর শর্ত হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা। যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো। 2 নম্বর, পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে, চারিদিক ভারত, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাদের হাতে। আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সত্তা রক্ষা করে চলতে পারবো না, আমরা ভারতের আধিপত্যের অধীন থাকতে বাধ্য হব। আওয়ামী লীগের ইন্ডিয়ার স্বার্থ 3টা ছিল, একটা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করা, আর আমাদের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ গ্রহণ করা, আর পাকিস্তানের মেজরিটি এলাকাটাকে তাদের পণ্যের মার্কেট বাড়ানো। তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ, এদের কি প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তারা চায়? আমাদের বর্ডারে তারা পাখির মতো মানুষ মারছে, জনগণ প্রতিবাদ করছে কিন্তু সরকার প্রতিবাদ করে না। না, আপনি অনুতপ্ত কিনা? অনুতপ্ত কিনা যে মুক্তিযুদ্ধের সময় আপনার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে? আমি তো বললাম যে এই সবগুলি অভিযোগ নয়, অপবাদ, মিথ্যা বানোয়াট। আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি, এরকম কিছু তারা পাবে না। হ্যারাস করবে। আসলে তো বিচারে কি রায় হবে আগে কই ফয়সালা হয়ে আছে। এটা তো একটা প্রহসন মাত্র, বিচারের অভিনয় চলছে। এই যে কদিন আগে পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই, ফাঁসি দিয়ে ফেলো, বলেছে কিনা? স্যার, সর্বশেষ প্রশ্ন স্যার, মাগরিবের আজান দিবে, যে আমরা যেটা জানছি যে বা সবাই আশা করছে, আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, আপনি মানসিকভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তারের জন্য? জীবনে বহুবার গ্রেফতার হয়েছি, আর মোমেন তো মৃত্যুকে বড় ভয় করে না। আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায়। সেই হিসেবে ইসলামী কর্মী হিসেবে তো শাহাদাতের কামনা করি, সেজন্য ভয় কিসের? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা অনুমতি